আসুন আজ আমরা ডেটা আর তথ্যের সাহায্যে পশ্চিমবঙ্গের জয়পুর বিধানসভা কেন্দ্রকে একটু কাছ থেকে দেখি, এর রাজনৈতিক অর্থনীতিকে বুঝি। এই বিশ্লেষণের শেষে আমরা দেখব কিভাবে মানুষের জন্য মানুষকে নিয়ে একটা কার্যকরী শাসনের নকশা তৈরি করা যেতে পারে। আমাদের এই পুরো আলোচনাটা 6টা ধাপে এগোবে। আমরা শুরু করব জয়পুরের মাটি আর মানুষের গল্প দিয়ে, আর শেষ করব একটা বাস্তবসম্মত গভর্নেন্স ব্লুপ্রিন্ট দিয়ে। যে কোনো জায়গার কথা বলতে গেলে ডেটা বা সংখ্যা দেখার আগে সবচেয়ে জরুরি হল সেখানকার মাটি আর মানুষকে বোঝা। তো চলুন জয়পুরের সেই প্রেক্ষাপট দিয়েই শুরু করা যাক। দেখুন, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হল পুরুলিয়ার এই জয়পুর। এখানকার সামাজিক আর রাজনৈতিক স্রোত আসলে এই গোটা অঞ্চলেরই একটা প্রতিচ্ছবি। জয়পুরের আসল পরিচয়টা লুকিয়ে আছে এর সামাজিক বুননে। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ হিন্দু, যার মধ্যে তফসিলি জাতি এবং উপজাতির মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। ওবিসি, মাহাতো, এসসি, কুর্মি বা বাউরি আর সাঁওতাল বা ভূমিজের মতো আদিবাসী সম্প্রদায়, এরাই তো এই মাটির আসল শক্তি। এখানকার মানুষের প্রতিদিনের জীবনকে যদি একটা শব্দে ধরতে হয়, তবে সেটা হবে ডেভেলপমেন্ট গ্যাপ, মানে উন্নয়নের একটা দীর্ঘস্থায়ী অভাব। এর মানেটা কি? মানে হলো ভাঙ্গাজোড়া রাস্তা, বর্ষায় এই বন্যার ভয়, আর তার সাথে তীব্র বেকারত্ব আর কৃষি সংকট। এটাই এখানকার কঠিন বাস্তব। প্রেক্ষাপট তো বোঝা গেল, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে সংখ্যাগুলোর মধ্যে। কারণ ২০২১ সালের ভোটের ফলাফল ওটা শুধু কয়েকটা সংখ্যা নয়, ওটা একটা পুরো গল্প বলছে। ৮১.২৩%। ভাবুন একবার, ২০২১ সালে এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছিলেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা জোরালো সংকেত যে জয়পুরের মানুষ পরিবর্তন চাইছিলেন আর নিজেদের কথা খুব স্পষ্ট করে জানাতে চেয়েছিলেন। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে ফলাফলে একটা নাটকীয় বদল ঘটে। বিজেপির ভোট মাত্র ৮,০০০ থেকে ১ লাফে প্রায় ৭৫,০০০-এ পৌঁছে যায়। আর তার থেকেও অবাক করার মতো বিষয় হল ২০১৬ সালের জয়ী দল তৃণমূল কংগ্রেস ২০২১-এ কোনো প্রার্থীই দেয়নি। এই ছবিটা দেখুন, রাজনৈতিক পরিবর্তনের তীব্রতাটা এখানে একদম স্পষ্ট। একদিকে বিজেপির ভোট শেয়ারে বিপুল বৃদ্ধি, আর অন্যদিকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ভোট এক ধাক্কায় অনেকখানি কমে যাওয়া। তৃণমূলের এই অনুপস্থিতি একটা বিরাট রাজনৈতিক শূন্যস্থান তৈরি করেছিল, যা এই বদলের একটা বড় কারণ। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কেন হলো? ফলাফলের কি তো আমরা দেখলাম, এবার চলুন এর কেনর গভীরে যাওয়া যাক। এই পরিবর্তনের একটা উত্তর হয়তো লুকিয়ে আছে বিজয়ী প্রার্থী নরহরি মাহাতোর প্রোফাইলের মধ্যে। একদিকে তিনি একজন সিনিয়র নেতা, প্রাক্তন সংসদ, আবার এলাকারই প্রাক্তন হেডমাস্টার, মানে একজন চেনামুখ। কিন্তু অন্যদিকে তার বারবার দলবদলের ইতিহাস বা সীমিত ডেলিভারির রেকর্ডের মতো দুর্বলতাও ছিল। আসলে যে কোনো নির্বাচনের লড়াইটা শুধু প্রার্থীর মধ্যে হয় না, আসল লড়াইটা হয় ডেলিভারি আর বিশ্বাসের দুটো আলাদা সিস্টেমের মধ্যে। ভোটাররা একদিকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা, আর অন্যদিকে স্থানীয় প্রতিষ্ঠান বিরোধিতার ঝুঁকির মধ্যে একটাকে বেছে নিয়েছিলেন। আর যখন এত দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন আমাদের আলোচনাগুলো, আমাদের কথাবার্তা আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া দরকার। কারণ গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা সম্প্রদায়ের সম্মান বজায় রেখে তথ্য দিয়ে কথা বলাই আমাদের সাংবিধানিক মূল্যবোধের মূল ভিত্তি। ডেটা আর সিস্টেমের কথা তো অনেক হলো, চলুন এবার সেই মানুষগুলোর কথা শোনা যাক যাদের ভোটে এই পরিবর্তনটা এসছে। তাদের অভিযোগগুলো ঠিক কী ছিল, আর তাদের আশাগুলোই বাকি। প্রতি বর্ষায় নদী ফুলে ওঠে, রাস্তাটা ভেসে যায়, আমাদের ফসল নষ্ট হয়। কে শুনছে আমাদের কথা? এই একটাই কথা, এটাই যেন জয়পুরের মানুষের মনের প্রতিধ্বনি। এটা দেখায় যে উন্নয়নের অভাবটা তাদের কাছে কতটা ব্যক্তিগত, কতটা জরুরি একটা বিষয়। মানুষের রোজকার জীবনের এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাগুলোই ভোটের রায় তৈরি করে দিয়েছিল। যেমন ধরুন, ভাঙাচোরা জাতীয় সড়ক, রেশনে পাওয়া চালের খারাপ মান, মনরেগা বা পিএম কিষাণের টাকা সময়মতো না পাওয়া, হাতের কাছে ভালো স্বাস্থ্যকেন্দ্রের অভাব, আর হ্যাঁ, পঞ্চায়েত স্তরে বন্যার ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। কিন্তু এই সমস্যাগুলোর শিকড় আরও গভীরে। যেমন কাটমানি নিয়ে জমে থাকা ক্ষোভ, অর্থাৎ সরকারি পরিষেবা পেতে গেলে যে বেআইনি টাকা দিতে হয় তার বিরুদ্ধে রাগ। এর সাথে ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে হতাশা, যুবকদের মধ্যে দীর্ঘস্থায়ী বেকারত্ব আর ভোট পরবর্তী হিংসার আতঙ্ক। আচ্ছা, সমস্যাগুলো তো চিহ্নিত হল, এখন প্রশ্ন হল এগোনোর রাস্তাটা কি? এই ডেটাভিত্তিক বিশ্লেষণ থেকে একটা কার্যকরী অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করা যায়? একটা কার্যকরী ব্লুপ্রিন্টের কথা যদি ভাবি, তাহলে 3টে স্তম্ভের ওপর জোর দিতে হবে।
প্রথমত, জয়পুর ঝালদা রাস্তার উন্নতি, যাতে কৃষকরা সহজে বাজারে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, কংসাবতী নদীতে উন্নত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর তৃতীয়ত, স্থানীয় যুবকদের চাকরির জন্য একটা স্কিল ও অ্যাগ্রি ইনোভেশন সেন্টার। এই প্রত্যেকটা প্রকল্পেরই একটা পরিষ্কার অর্থনৈতিক রিটার্ন আছে। এই যে গ্রিডটা দেখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখায় কিভাবে বড় ভাবনা বা স্ট্র্যাটেজিকে মাঠের আসল কাজের সঙ্গে জুড়তে হয়। একদিকে আছে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি, যেমন কেন্দ্রীয় প্রকল্পগুলো ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর অন্যদিকে আছে অপারেশনাল কাজ, মানে বুথ স্তরে সেই বার্তা পৌঁছে দেওয়া আর ভুল খবরের মোকাবেলা করা। দুটোই সমান জরুরি। আর মনে রাখতে হবে, ডেটা ভিত্তিক শাসনের মানে শুধু পরিষেবা পৌঁছে দেওয়া নয়, এর একটা বড় অংশ হল প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আর তার সম্মতিকে সম্মান করা। এটাই ভারতের ডেটা সুরক্ষা আইনের মূল ভাবনা। তাহলে এই পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? জয়পুরের এই বিশ্লেষণটা আসলে শুধু একটা কেন্দ্রের গল্প নয়, এটা রাজনীতির ঊর্ধ্বে এক নতুন ধরনের নেতৃত্বের পথের দিকে ইঙ্গিত করে। এই পুরো বিশ্লেষণ আমাদের একটা মূল সত্যিটা দেখিয়ে দেয়, শাসনের ভবিষ্যৎ কিন্তু তর্কে জেতার মধ্যে নেই, আছে মানুষের সমস্যার সমাধানে। এর জন্য মাটির কথা শুনতে হয়, ডেটা বুঝতে হয়, আর ইটের পর ইট গেথে বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হয়। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, যদি মানুষের প্রয়োজনই আসল জনাদেশ হয়, তাহলে সেই চাহিদা মেটানোর জন্য নেতৃত্বকে কিভাবে বদলাতে হবে? যে নেতারা জনকেন্দ্রিক হয়ে তাদের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তারা blueprintstrategies.ai এ mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করতে পারেন বা 0800 42041602 নম্বরে ফোন করতে পারেন। রাজনীতির ঊর্ধ্বে